এবার পুরো বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিতীয় ট্রাম্প কার্ড দেখল। মোদির সঙ্গে সেই বহুল প্রত্যাশিত বৈঠক। অনেকেই মনে করেছিলেন, ভেবেছিলেন বৈঠকটি আদৌ হবে না, কারণ শুরু থেকেই ভারতের গণমাধ্যমগুলোর এক ধরনের অপপ্রচার, গুজব এবং তুচ্ছ তাচ্ছিল্য করার মতো বয়ান তৈরি করা, আর একদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিষয়ে এক ধরনের সিক্রেসি বা অস্পষ্টতা। আমি নিজেও একজন সাংবাদিক হিসাবে ব্যক্তিগতভাবে কিছুটা সংক্ষুব্ধ হয়েছিলাম যে কেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেছে যে থাইল্যান্ডের ব্যাংককে এই বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠকটি করার জন্য পত্র লিখেছে, চিঠি দিয়েছে। একটু অস্বস্তি লাগছিল যে বাংলাদেশ হিসাবে, এবং আমার মধ্যে এক ধরনের সন্দেহ ছিল যে এই বৈঠকটি শেষ পর্যন্ত নাও হতে পারে, এবং বৈঠকটি না হওয়ার মধ্য দিয়ে ভারত বাংলাদেশের বিদ্যমান যে অস্বস্তিকর সম্পর্ক সেটি আরেকটু উত্তাপে আরেকটু খারাপ দিকে এগোতে পারে। কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে ডক্টর ইউনূস প্রমাণ করলেন যে হ্যাঁ, উনি পাকা খেলোয়াড়। শেষমেশ ব্যাংককে মোদির সঙ্গে ইউনূসের বৈঠকটি হয়েছে। শুধু বৈঠকই হয় না, একটি সফল সার্থক বৈঠক হয়েছে, এবং বাপের বেটার মতো বাংলাদেশের মাথা উঁচু করে তিনি হাসিনাকে ফেরত চেয়েছেন। বাংলাদেশের সকল ন্যায্য দাবির কথা তুলে ধরেছেন। সীমান্ত হত্যা সহ যতগুলো বাংলাদেশের পক্ষ থেকে বলার বিষয় আছে সবগুলো বিষয় উনি টাচ করেছেন। নিশ্চয়ই ভারতও তাদের কথা বলেছে, কিন্তু আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকটি খুবই দরকারি ছিল। আমার তো মনে হয় এই বৈঠকের মধ্য দিয়ে যারা ষড়যন্ত্রকারী এবং যারা আওয়ামী ফ্যাসিস্টের দোসর এবং আওয়ামী ফ্যাসিস্ট সেই শিবিরগুলোতে হতাশার ছায়া পড়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম ট্রাম্প কার্ড ছিল গত সপ্তাহে 4 দিনের চীন সফর। সেখানেও উনি বাজিমাত করেছেন। বাংলাদেশের স্বার্থ সুরক্ষার জন্য যেখানে যে ধরনের বক্তব্য দেওয়ার কথা বলার সেটি উনি বলেছেন। চীনকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন, এবং যেই কথাটি নিয়ে ভারতের সঙ্গে এই 2-3 দিন এক ধরনের টাগ আওয়া শুরু হয়েছিল, সেটি ছিল ওই বঙ্গোপসাগরের মালিকানা নিয়ে। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের একটি বৈঠকে বলে ফেললেন যে বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক আমরা বাংলাদেশিরা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং নেপালের সেই সৌভাগ্য হয়নি, বিশেষ করে তার সেভেন সিস্টার সাথে কোনো সাগর নাই। তিনি বলেছিলেন চীন বাংলাদেশে বিনিয়োগ করে এখানে পণ্য উৎপাদন করে এই সমুদ্রপথ ব্যবহার করে সারা বিশ্বে বাণিজ্য করতে পারে। এই কথাই ভারতের সমস্ত থিঙ্ক ট্যাঙ্কস থেকে শুরু করে ভারতের বিজেপির নেতারা, বিভিন্ন যারা আওয়ামী দোসর বলি আমরা, তারা সবাই সংক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে, বাংলাদেশে কটাক্ষ করে কথা বলে, এবং বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানার মতো নানান রকম উস্কানিমূলক বক্তব্য দেন। সেখান থেকে আসামের এবং পশ্চিমবাংলার অনেক রাজনৈতিক নেতা বাদ যাননি, খুবই আপত্তিকর মন্তব্য করেছেন। বাংলাদেশ কিন্তু সঙ্গে সঙ্গেই তার প্রতিবাদ জানিয়েছে। এবার আমি বলতে চাচ্ছি, এর নামই হচ্ছে বিশ্ব কূটনীতি। এর নামই হলো মাথা উঁচু করে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্র নীতির জানান দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা কারোর সাথে বৈরিতা চাই না, কারোর সাথে শত্রুতা চাই না, আমরা কারোর সঙ্গে সম্পর্ক খারাপ চাই না। আমরা চাই একটি সমমর্যাদার সাম্যের সম্পর্ক। আমরা চাই কেউ কারোর উপরে খবরদারি করবে না, যার যেটুকু প্রাপ্য সম্মান সেটি দিবে। কিন্তু বাংলাদেশ আর কখনো কোনো দিন ওই নতজানু পররাষ্ট্রনীতি পথ বেছে নেবে না, যেটি বেছে নিয়েছিল ক্ষমতায় থাকার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, এবং একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেউ অবশ্যই ধন্যবাদ দিতে হবে। ভারতকে ধন্যবাদ দিতে চাই। আসেন এইভাবে আমরা একসাথে চলি, পরস্পরকে সম্মান দিতে শিখি। আর ভারতের গণমাধ্যমকে বলি, বিশেষ করে ওই ময়ূক রঞ্জন ঘোষ, আজকে তিনি ওখানে ছিলেন, এই রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর। এই ময়ূক রঞ্জন ঘোষ এই মুখ দিয়ে আজকে কিন্তু যে কথা বলেছেন,
আজকে কিন্তু নর্মাল রিপোর্টিং করেছেন। কিন্তু এই ময়ূক রঞ্জন ঘোষ কাদের উস্কানিতে, কাদের টাকা খেয়ে উনি গত ৩-৪ মাস না গত ৭ মাস ধরে ইউনূস সরকারের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলেছেন, যেসব ভাষায় কথা বলা যায় না সেই সব ভাষায় কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কে কথা বলার নাম ধরে কথা বলার সময় ন্যূনতম সম্মান দেওয়া তো দূরের কথা, বাজে কথা বলেছেন এবং কি গালি দিয়েছে। আজকে ময়ূক রঞ্জন ঘোষ কি দেখলেন? এর নাম রাজনীতি, এর নাম কূটনীতি, এর নাম ভূ রাজনৈতিক স্বার্থ। ভূ রাজনৈতিক স্বার্থ। বাংলাদেশের অবস্থান আল্লাহ পাক এমন জায়গায় করে দিয়েছেন বঙ্গোপসাগরের পাশে। এই বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে এমন একটি জায়গায় অবস্থান করছে, এই বাংলাদেশকে লাগবে সবার, সমস্ত পরাশক্তির বাংলাদেশকে লাগবে। যেমন ওই সৌদি আরবের মধ্যপ্রাচ্যে সোনার খনি, বাংলাদেশে আছে সাগরের খনি, এই যে বঙ্গোপসাগর। তাই বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ আরও অনেকখানি সামনে এগিয়ে যাবে। দেখছেন একজন অনির্বাচিত সরকার কীভাবে জনপ্রিয় হয়ে ওঠে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো মানুষের ভোটে নির্বাচিত না, মানুষের মনের ভোটে নির্বাচিত, ব্যালটের ভোটে নির্বাচিত না। বাংলাদেশের কোটি কোটি মানুষের মনের ভোটে যিনি রাষ্ট্রনায়ক হয়েছেন তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা আমার আজকে শিরোনাম দেখে বুঝছেন যে আমি কেন একথা লিখলাম যে ডক্টর ইউনূসের মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম ছিলেন খাঁটি জাতীয়তাবাদের নেতা, বাংলাদেশকে এক নতুন ধারায় নিয়ে গেছিলেন, ঠিক এইরকমই বুক চেতিয়ে বাংলাদেশে একটি সাহসের পররাষ্ট্রনীতি উপহার দিয়েছিলেন জিয়াউর রহমান। কারো কাছে মাথা নত করেননি। জিয়াউর রহমান চেয়েছিলেন স্বনির্ভর বাংলাদেশ গড়তে, মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়াতে, উৎপাদন বাড়াতে, স্বয়ংসম্পূর্ণ হতে, একটি ভালো রাজনীতি করতে উনি চেয়েছিলেন, ভালো মানুষ তৈরি করতে চেয়েছিলেন। বিভিন্ন শ্রেণী পেশার থেকে ভালো ভালো শিক্ষিত যোগ্য লোক এনে উনি ওনার দলে যুক্ত করেছিলেন। আজকে বিএনপি যারা করেন তারা মুখে জিয়ার আদর্শের কথা বলেন, কতজন জিয়ার আদর্শ ধারণ করেছেন? কতজন? জিয়া রহমানের মধ্যে দুর্নীতি ছিল না, লোভ ছিল না, আর আপনাদের মধ্যে সেই বিএনপির এই বিএনপি কত দূরে চলে গেছেন আপনারা। এখন আমরা দেখি তারেক রহমানের মধ্যে তার বাবার কিছুটা আদর্শ ফুটে উঠেছে। যে কথা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যেই সত্যিকার অর্থেই আমরা আবার সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। একজন খাঁটি জাতীয়তাবাদের নেতা, একজন খাঁটি দেশপ্রেমিক, সব জায়গায় মাথা উঁচু করে সাহসের সঙ্গে সব কথা সত্য কথা বলতে পারে যে রাষ্ট্রনায়ক, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এইভাবে যদি উনি সবাইকে সব ষড়যন্ত্র প্রতিহত করে এইভাবে সামনে এগিয়ে যেতে পারেন, বাংলাদেশ আগামী নির্বাচনের আগেই অনেক দূর এগিয়ে যাবে। এবং আমি মনে করি ডক্টর ইউনূসের নাম ওই জিয়াউর রহমানের পরেই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে নোবেলে শান্তিতে নোবেল পেয়েছিলেন, আমি মনে করি এই প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের মধ্য দিয়েই সত্যিকার অর্থেই তিনি প্রমাণ করছেন যে তিনি ওই নোবেলের যোগ্য ছিলেন। বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি বিপ্লবের পরে যে শান্তিপূর্ণ একটি উচ্চ আকাঙ্ক্ষার, একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাংলাদেশ মানুষ দেখতে চায়। এই যে ১,৫০০ মানুষের জীবনের বিনিময়ে ৩০শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে যে রক্ত বিপ্লবের পরে যে অর্জিত নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের যে আকাঙ্ক্ষা স্বপ্ন, সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা আজ করতেই পারি। এবং শেষ করছি এই বলেই, ভারতের জনগণকেও আমরা ধন্যবাদ দিতে চাই। আসেন এইভাবে আমরা আমাদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি করে তুলি। হিংসা বিদ্বেষ হানাহানি নয়, সাম্প্রদায়িক বিদ্বেষ নয়, মানুষে মানুষে আমরা একটা বন্ধন গড়ে তুলি। আমরা তো প্রতিবেশী পাল্টাতে পারবো না, অতএব আসেন এইভাবে আমরা পারস্পরিক মর্যাদার সম্পর্ক গড়ে তুলি, কোনো ব্যক্তির সঙ্গে নয়, কোনো দলের সঙ্গে নয়, বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের জনগণের এরকম একটি মধুর সম্পর্ক গড়ে উঠবে। আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর এই যে কূটনৈতিক যাত্রা শুরু হলো, এটি অব্যাহত থাকবে এবং একটি কাঙ্ক্ষিত মাত্রায় বাংলাদেশ এবং ভারতের মানুষের জন্য যা কল্যাণকর হয় সেই মাত্রায় যাবে এই সম্পর্ক। পাশাপাশি আমাদের এই অঞ্চলে একটি ভারসাম্যের কূটনীতি প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ তার স্বার্থ, তার সুবিধা যেভাবে আদায় করার সেটি কূটনৈতিক ভাষায় অর্জন করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে
এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।